আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। রংপুরে করোনা সচেতনতা কার্যক্রম চলছে ধীর গতিতে, যা সংক্রমণ রোধে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সচেতনতা কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে এবং স্থানীয় মানুষজন এ বিষয়ে কতটা সাড়া দিচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশে করোনার যে প্রকোপ সেটি শুরু হয়েছে। একটি ভালো খবর হচ্ছে যে দেশের অন্যান্য প্রান্তে এই করোনার প্রকোপ দেখা দিলেও রংপুরে এখন পর্যন্ত সেটি আমরা লক্ষ্য করিনি। তবে এ নিয়ে সরকারের কি প্রস্তুতি রয়েছে, যদি করোনার প্রকোপ শুরু হয় সরকারের কি প্রস্তুতি রয়েছে, এ নিয়ে আজকে আমরা যুক্ত করতে চাই রংপুর সিভিল সার্জন জনাব শাহিন সুলতানাকে। আমরা তার কাছে যেতে চাই যে সরকারের কি প্রস্তুতি রয়েছে, এই যদি করোনার প্রকোপ বেড়ে যায় তখন সরকারের কি প্রস্তুতি রয়েছে। করোনার নতুন যে সাব ভেরিয়েন্ট, এটা সম্প্রতি মানে সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আসলে জনসচেতনতাই এটাই সবচেয়ে বেশি জরুরি। তো আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমার অফিস থেকেও আমি যখন যেখানে যাচ্ছি এ বিষয়ে কথা বলছি, এবং আমার অফিসের বিভিন্ন স্তরের যে স্বাস্থ্য শিক্ষা, ওনারাও এসব ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। আর সরকারের প্রস্তুতি বলতে, আমার প্রত্যেকটা উপজেলা, এখানে 8টা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে এবং একটা 31 শয্যা হারাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এগুলো সবগুলোতেই নির্দেশনা দেওয়া আছে যে আইসোলেশন বেড রেডি রাখার জন্য, এবং সেটা করা হয়েছে। রোগী আসা মাত্র আমরা এরকম সাইন সিমটম নিয়ে যদি রোগী আসে, করোনার সাইন সিমটম নিয়ে আমরা চিকিৎসা দিব, এসব প্রস্তুতি আমাদের আছে। তবে এখন পর্যন্ত রংপুরে আমার কোনো উপজেলায় এরকম রোগী ভর্তি নেই। আর পরীক্ষার ব্যাপারে যেটা, কিট বা রিয়েজেন্ট আপাতত নাই, ইনশাল্লাহ আমরা এই সপ্তাহে পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করতে পারবো ইনশাল্লাহ। জনসচেতনতা বাড়াতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত? আমরা বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করছি, এবং আমার যে স্বাস্থ্য শিক্ষা অফিসার কিংবা আমি মিলে বিভিন্ন ফোরামে মিটিংয়ে এগুলো নিয়ে কথা বলছি। যেমন সবাই যেন মাস্ক ব্যবহার করে, বারবার হাত পরিষ্কার করে, হাত সাবান দিয়ে ধোয়, এবং কি ওই যে হাসি কাশির সময় রুমাল ব্যবহার করবে কিংবা কাপড় ব্যবহার করবে, এবং অপরিষ্কার হাত নাক বা চোখ কিংবা মুখে দিবে না। এরকম ভাবেই আমরা এসব কথা বলছি, যাতে মানুষের মধ্যে মানুষ আতঙ্কিত না হয়ে মানুষ সচেতন হয়। তাহলেই আমরা এটা করোনা সুন্দরভাবে মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ। আপনি শুনছিলেন, এরা একটি তথ্য দিয়ে রাখে যে এর আগে যে করোনার প্রকোপ শুরু হয়েছিল তখন এই বিভাগের সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল দিনাজপুরে, এরপরে রংপুরে। তো স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে তারা এবার আগাম প্রস্তুতি নিয়েছে। শাহিন। ধন্যবাদ রফিক আপনাকে। রংপুর থেকে করোনা সচেতনতা কার্যক্রম পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে করোনা সংক্রমণ রোধে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার কার্যকরভাবে মানা হচ্ছে কিনা, এ বিষয়ে আমাদের জানাবেন। শাহিন, আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি যে করোনার যে প্রাদুর্ভাব কিন্তু ক্রমশই বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশে ভারতে কিন্তু করোনার নতুন নতুন যে ভেরিয়েন্ট তা কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা সম্প্রতি কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু যে করোনার কিন্তু প্রাদুর্ভাবটি বাড়ছে। সেজন্য কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দরে কিন্তু একটু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সম্প্রতি গত বেশ কিছুদিন আগে থেকে যে দেশের যে অন্যতম যে আখাউড়া স্থলবন্দর, এই স্থলবন্দর যে ইমিগ্রেশন ভবনের সামনে কিন্তু একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখানে প্রতিদিন স্বাস্থ্য বিভাগের 2টি টিম সকাল থেকে রাত পর্যন্ত তারা এখানে থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে যে ভারত থেকে যেসব যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন তাদের কিন্তু তাদের শরীরে কিন্তু কোনো লক্ষণ আছে কিনা এবং তাদের কিন্তু বিভিন্ন চেক করছেন।
এবং তারা প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 1 থেকে 150 মতো কিন্তু যাত্রী এখানে প্রবেশ করে। তো স্বাস্থ্য বিভাগের যারা রয়েছেন এখানে দায়িত্বের অবস্থা, তারা কিন্তু প্রত্যেকটি যাত্রী ভারতের কোন কোন জায়গা থেকে আসছেন তারা কিন্তু সেটি লিপিবদ্ধ করছেন এবং তাদের শরীরে কোনো করোনা উপসর্গ আছে কিনা তাও কিন্তু তারা দেখছেন। আর এই স্বাস্থ্য বিভাগের যে টিম যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত প্রত্যেকটি যাত্রী কিন্তু তারা থার্মাল স্ক্যানের মাধ্যমে কিন্তু তারা পরীক্ষা করছেন এবং তাদের বিভিন্ন উপসর্গ আছে কিনা সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরাও কোথায় অবস্থান করছেন এবং ভারত থেকে আসা যাত্রীরাও ভারতের কোন কোন অঞ্চল থেকে এসেছেন সেগুলো কিন্তু তথ্য সংগ্রহ করছেন। তবে এখনো পর্যন্ত করোনা কোনো কিন্তু সংক্রমণ এখনো কিন্তু শনাক্ত হয়নি। গতকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা স্বাস্থ্য বিভাগের টিম কিন্তু এখানে এসেছেন, তো এখানে কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেকটি যাত্রী যারা রয়েছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে যেতে তারা এখানে আসে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে যেন তারা চলেন। তো জেলা সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে 5 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা আছে তারা কিন্তু প্রতিদিন এখানে কিন্তু দায়িত্ব পালন করছেন। যদি কেউ শনাক্ত হয় তাহলে তাদেরকে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে বলে আমাকে জানিয়েছেন। তো সার্বিক বিষয়ে যদি আমি আপনাকে জানিয়ে রাখি, গত 10 দিনে কিন্তু এখন পর্যন্ত কারো কিন্তু করোনা শনাক্ত এ পর্যন্ত হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে তারা কিন্তু তাদের বিধি অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেবেন। তো স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পরশ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পরশ। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যখন সারা দেশে হাসপাতালগুলোতে প্রস্তুতির নানা কার্যক্রম চলছে, ঠিক তখনই কুমিল্লার দুটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে জনবলের ঘাটতির কারণে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, কোন দুটি হাসপাতালের আইসিইউ বন্ধের মুখে এবং কর্তৃপক্ষ কি বলছে জনবল সংকট সমাধান নিয়ে? বিস্তারিত নিয়ে জানাবেন। জি শাহিনা ইসলাম, আপনি যেটা জানাচ্ছিলেন আসলে কুমিল্লার যে মেডিকেল কলেজ কুমিল্লা জেনারেল হসপিটালে আসলে 60টি যে আইসিইউ রয়েছে সেই আইসিইউর আসলে জনবল ও লোক সংকটের কারণ এবং ডাক্তারদের এবং স্টাফের যে প্রকল্প ছিল ডিসেম্বরে সেই প্রকল্প না থাকার কারণে আসলে জনবল সংকটের কারণে আইসিইউ গুলো আইসোলেশন হয়ে পড়ে আছে, আইসিইউ ইউনিট এবং নিজে আইসিইউতে ভর্তি হয়েছে। আপনার নাকি কুমিল্লা যে করোনা যে প্রস্তুতি থাকার দরকার ছিল আমরা দেখিনি সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে, এবং করোনার শেষে ডেঙ্গুর জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাই। বিশেষ করে কুমিল্লা করোনা যে রোগী শনাক্ত হয়েছে 4 জন এখন পর্যন্ত, আর কুমিল্লা টেস্ট করার জন্য যে কিট থাকা প্রয়োজন সেই কিট কুমিল্লা মেডিকেল কলেজ এবং সদর হসপিটাল, এবং সেই সাথে যদি কথা বলি কুমিল্লার যে টেস্ট করার জন্য বেসরকারি কিছু মেডিকেল রয়েছে এবং তারা আসলে করোনা টেস্ট করছেন, এবং কুমিল্লা যে মানুষ রয়েছে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য করোনার যে আসলে উপসর্গ নিয়ে তারা করছেন করোনা রোগীরা, এবং তারা আসলে টেস্ট করছেন না এবং সচেতনতা আগের মতো নেই। এবং সেদিক থেকে বলি কুমিল্লার যে আইসিইউ গুলো রয়েছে এবং আইসোলেশন যে ইউনিট গুলো রয়েছে ডাক্তারের অভাব এবং নার্সদের অভাবের কারণে জনবল সংকটের কারণে আসলে কুমিল্লা এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে কুমিল্লা সিভিল সার্জন সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সুপারিশ পাঠানো হয়েছে, এটা সমাধান করার লোক 1 সপ্তাহের মধ্যে সমাধান হবে জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে সাধারণ মানুষ বলছেন করোনার যে রয়েছে মেডিকেল হাসপাতালে আসলে এটা একটা না থাকার কারণে আসলে কুমিল্লা এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে করোনা প্রকোপ দিন দিন বৃদ্ধি পাবে এবং সেটা সবাই ধারণা করছে। এই দিক থেকে যদি বলা যায় কুমিল্লা করোনা এবং ডেঙ্গু একই সাথে চলছে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা করোনার পরিস্থিতি দিনে খারাপ হওয়ার দিকে যার সম্ভাবনা রয়েছে যদি সচেতনতা বৃদ্ধি এবং তাড়াতাড়ি যদি সদর হসপিটাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের যে আইসিইউ এবং আইসোলেশন ইউনিট গুলো রয়েছে এবং জনবল যদি বৃদ্ধি করা না হয়, তাহলে সরকার যদি এটার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে সকলকে একসাথে একযোগে কাজ করতে হবে। আর কুমিল্লার যে আপনার জানেন কি করোনার সাথে সাথে ডেঙ্গুর যে ভয়াবহতা এবং দাউদকান্দিতে আপনারা জানেন প্রায় 200 থেকে 250
ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যেখানে 4 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে ইতিমধ্যে, এবং করোনার সাথে সাথে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে কুমিল্লাতে। এবং সেই কারণে কুমিল্লা যে আইসিইউ ইউনিট বলেন, আইসোলেশন যে বেডগুলো রয়েছে, যদি অতি সত্ত্বরে চালু করা না হয় তাহলে কুমিল্লার ডেঙ্গু এবং করোনা দুই ক্ষেত্রেই আসলে বড় ধরনের সংখ্যা তৈরি হয়েছে। আপনারা একটু জানেন, কুমিল্লা সিভিল সার্জন আমাদেরকে তা জানিয়েছেন কুমিল্লার যে পরিস্থিতি তা আসলে এখন পর্যন্ত আসলে করোনার জন্য যে ভয়াবহ তা নয়, কিন্তু ডেঙ্গুর জন্য ভয়াবহতা সৃষ্টি হয়েছে। কুমিল্লা 17টি উপজেলায় আসলে যেহেতু 1 কোটির উপর জনগণ রয়েছে, আসলে এখন যে সচেতনতা বৃদ্ধি এবং সকলের যার যার এলাকা পরিষ্কার না করে এবং সে করোনা এবং ডেঙ্গুর জন্য সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। এবং আমরা যে আইসিইউ ইউনিট আইসোলেশন যে ইউনিটে জনবল বাড়ানোর জন্য সুপারিশ পাঠানো হয়েছে ঢাকাতে, এবং সেই সুপারিশ যদি উদ্বোধন করতে 1 সপ্তাহের মধ্যে সমাধান করবে। পিডব্লিউডির সমস্যা জানিয়েছে, পিডব্লিউডি কি 1 সপ্তাহের মধ্যে তারা আইসিইউ গুলো রয়েছে এগুলার কাজ করবেন, এবং সাথে সাথে আসলে আইসিইউ গুলোর মেরামতের কাজ চলছে। যেহেতু আইসিইউ ইউনিট আমরা দেখেছি পানি পড়তে সবকিছু মিলিয়ে ভালো ছিল। কুমিল্লার যে করোনা পরিস্থিতি যেমন না দেখলো, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ শাহিনা। ধন্যবাদ সুমন কবির আপনাকে। কুমিল্লা থেকে আইসিইউ বন্ধের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। চট্টগ্রামে আবারও করোনায় মৃত্যু ঘটেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কি বলছে, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। হ্যাঁ, করোনা আসলে শুরু হওয়ার পর থেকে নতুন যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট চট্টগ্রামে প্রবেশ করার পরপর প্রথম 3-4 দিন কিন্তু সংখ্যা ছিল 4 থেকে 5 জন বা 6 জন, কিন্তু গত 2 দিন ধরে আসলে একদিনে 10 জন, আবার আরেকদিন 9 জন করে আক্রান্ত হচ্ছেন, এবং এতে করে আসলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। আর গতকালকে করোনা চট্টগ্রামের প্রথম একজন ব্যক্তি 75 বছর বয়সী একজন ব্যক্তি মারা গেছেন চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায়। তিনি কিন্তু চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের প্রথম নতুন ভেরিয়েন্ট এসেছে, সেই ভেরিয়েন্টে একজন মৃত্যুবরণ করেছে। এতে করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনেকগুলো জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি গতকালকেও কিন্তু বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন, এবং সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে সিটি মেয়র কিন্তু আলাদা নির্দেশনা দিয়েছেন। এবং বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সেখানে আলাদা একটি ওয়ার্ড, শুধু যেখানে 50 শয্যার যে ওয়ার্ডটি, সেখানে শুধু করোনার আক্রান্ত বা করোনা শনাক্ত যারা হবেন তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি যারা অন্যান্য রোগ আক্রান্ত বা অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছেন তারাও যদি করোনা আক্রান্ত হয় তাহলে তাদের জন্য চমেক হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে বলে হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। এমনি সরকারি যে হাসপাতাল রয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। সেখানে ইতিমধ্যে যেটি আমরা জেনেছি, সেখানে ইতিমধ্যে 2 জন কিন্তু করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। পাশাপাশি নগরীর মা ও শিশু হাসপাতাল, বেসরকারি যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে কিন্তু করোনার জন্য আলাদা ওয়ার্ড থেকে শুরু করে আলাদা কক্ষ কিন্তু চালু রাখা হয়েছে। এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে চট্টগ্রাম নগরীর নগরের পাশাপাশি জেলার যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আলাদা করে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড থেকে শুরু করে আলাদা সরঞ্জাম কিন্তু দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই নতুন ভেরিয়েন্ট যেটি এসেছে সেটিকে মোকাবেলা করার জন্য বা এটিকে প্রতিহত করার জন্য তাদের যে প্রস্তুতি, সেটি কিন্তু বলা যায় তারা অনেকাংশ প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে কোনো সময় যদি রোগী বাড়তে থাকে তাহলে তারা হাসপাতাল কেন্দ্রিক তাদের যে প্রস্তুতি সেটি তারা হাতে নিয়ে রেখেছেন। তো করোনা আক্রান্ত নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজিম আপনাকে। দর্শক, করোনা পরিস্থিতির বিস্তারিত নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাজিম। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, বৈঠকে কোন কোন দল অংশ নিয়েছে এবং নেতারা কি বলছেন, সেখানকার কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। জি, দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং বিভিন্ন সংস্কারের বিষয়ে কিন্তু প্রতিটি কমিটি গঠন করা হয়েছে, সংস্কার কমিশন, এবং সেই সংস্কার কমিশনের দায়িত্বই ছিল যে প্রত্যেকটি সেক্টরে যে বিভিন্ন পদ্ধতিগত এবং নীতিগত দিকগুলো নিয়ে মতামত দেওয়া, এবং সে বিষয়ে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের গঠন করা হয়েছিল। এবং সেই ঐক্যমত কমিশনের কাজ ছিল এখন সংস্কার কমিশনের যে মতামতগুলো ছিল, যে প্রস্তাবনা ছিল, সেগুলো বাস্তবায়ন
বাস্তবায়ন এবং একই সাথে চূড়ান্তকরণ, অর্থাৎ চূড়ান্ত করা, এবং সেই সাথে জুলাই সনদ নিয়ে কথা হয়েছিল, সেই জুলাই সনদ চূড়ান্ত করা, সবকিছু নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের এখন দ্বিতীয় পর্যায়ে বৈঠক, যেটি আজকে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে, এবং সেটিতে অংশগ্রহণ করতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারা কিন্তু সবাই উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটি শুরু হবেন বলে আমরা এখানে জেনেছি। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, যেই ঐক্যমত কমিশনের যে দ্বিতীয় পর্যায়ের যে তৃতীয় বৈঠক, সেটি কিন্তু আরো 3 দিন চলবে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের সমন্বয়ে কিন্তু এটি বাস্তবায়ন হবে বলে আমরা জেনেছি। এবং সেই সাথে আজকে যে বিষয়গুলো আলোচনার দিক হিসেবে রয়েছে সেগুলো হচ্ছে সংবিধানের যে 70 নম্বর অনুচ্ছেদ, সেটি নিয়ে আলোচনা হবে, সেই সাথে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, এবং একই সাথে আইনসভায় নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া বিষয়ে আজকে এখানে সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশন বৈঠক করবেন, এবং সেটি চূড়ান্ত পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবেন, এবং সেটির জন্য সবার মতামত এখানে গ্রহণ করবেন। এবং একই সাথে শুধু আজকে না, আরো আগামী 2 দিনও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন, অর্থাৎ প্রতিটি সংস্কার কমিশন যে মতামত দিয়েছেন সেটি চূড়ান্ত করার বিষয়ে কিন্তু এখানে সেগুলো পরবর্তীতে বাস্তবায়নের পথে তারা হাঁটবেন। এবং সেই সাথে যেহেতু আপনারা জানেন যে জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন অসঙ্গতি রয়েছিল, সেই অসঙ্গতিগুলোকেই আসলে সাধারণ মানুষের জন্য জীবিকার তাগিদ থেকে এক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখে এমন বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে। এবং সেই সাথে জুলাই সনদের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই জুলাই সনদের বিষয়টি বাস্তবায়নের জন্য কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত পেশ করবেন। এবং কারণ আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সেটি ফ্যাসিস্ট সরকার পতনের যে বিষয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মতবাদ ছিল, এবং সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দল যেন ভবিষ্যতে আর রাজনীতি করতে না পারে সে বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো বর্তমানে রয়েছেন, তারা কিন্তু মতামত দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলগুলো যে এক, সে বিষয়ে কিন্তু ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নেবেন। এবং অন্তর্বর্তী সরকারের যে বড় একটি চ্যালেঞ্জ, যে দেশের কাঠামো ঠিক করা, সেই দেশের কাঠামো ঠিক করার ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সমন্বয় যদি অতীতে আসলে কখনো হয়নি, সেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে কিন্তু একে একে ফরেন সার্ভিস একাডেমিতে আজকে যেটি একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলা চলে, যে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে মতামত পেশ করবেন, এবং সেই মতামতের ভিত্তিতেই দেশ কিভাবে চলবে, দেশের সংবিধান থেকে শুরু করে দেশের বিচার কার্যক্রম, আইনি প্রক্রিয়া, সকল কাঠামোই কিন্তু ঠিক করা হবে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে। এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তারাও আছে এখানে তাদের মতামত পেশ করবেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একে একে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি সবগুলো রাজনৈতিক দল প্রায় উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন তারা এখন উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যে তারাও হয়তো উপস্থিত হবে। তবে সবকিছু মিলিয়ে যে আমরা যদি এখানে দেখি, তার প্রত্যেক রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, কয়েকজনের সাথে তারা প্রতিটি বিষয়ে তারা তাদের মতামত পেশ করবেন, এবং দেশের বিচার সংস্কার এবং একই সাথে আইন, পুলিশি কার্যক্রম, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সবকিছু মিলিয়ে যেন দেশের পরিস্থিতি এবং দেশ আগামী দিনে সুন্দর সম্ভাবনাময় একটি বাংলাদেশ গঠন হয়, সেক্ষেত্রে ঐক্যমত কমিশনে সিদ্ধান্ত একে একে তারা জানাবেন, এবং সেই সাথে তারা তাদের মতামত পেশ করবেন। তো এই ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠক, সেটি আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশাদ। বরিশালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে প্রচারণা, তবে প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সচেতনতা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে এবং সাধারণ মানুষ এর প্রতি কতটা সাড়া দিচ্ছে আমাদের জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে প্রতিটি জেলার হাসপাতালেই কিন্তু আসলে গত 24 ঘন্টায় 119 জন ডেঙ্গু আক্রান্ত রোগী নতুন করে ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনাতেই 65 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত 8 জন রোগীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, যার মধ্যে 5 জনই কিন্তু
আসলে বরগুনার। এই অবস্থায় আসলে সবাই একটি আতঙ্কে দিন পার করছে। আমরা এই ডেঙ্গু প্রতিরোধে আসলে কি কি ব্যবস্থা নিচ্ছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্রর কাছে। জনগণের তো ক্ষোভ, আসলে তাদের অনেকেরই অভিযোগ যে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখা হচ্ছে না। কি বলবেন আপনি, বা আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আপনারা জানেন যে সাম্প্রতিক ডেঙ্গুর প্রকোপ খুব বেড়েছে। বরগুনা অঞ্চলে এটার প্রকোপ খুব বেশি। আমাদের সিটি কর্পোরেশন এলাকায় সাধারণত প্রকোপটি নেই বললেই চলে। আমরা সবেমাত্র 3 জন রোগীকে আইডেন্টিফাই করেছি, যারা সবই ঢাকা ফেরত, এবং 3 জন রোগী তারা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। সাধারণত ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ার কয়েকটি কারণ থাকে। আপনারা জানেন যে এই ডেঙ্গু জীবাণু বহনকারী যে মশাটি, এটা পরিষ্কার পানিতে বেশি জন্মে। তো আমাদের যে নির্মাণাধীন ভবন রয়েছে, বাড়ির আশেপাশের আঙ্গিনাগুলো রয়েছে, এবং বিভিন্ন ফুলের টব, আশেপাশের জমে থাকা পানিতেই সাধারণত এই লার্ভাটি বেশি জমে। সাধারণত জনগণ যদি সচেতন হয় এবং তাদের সচেতনতাকে বৃদ্ধি করে, তাহলেই এই রোগ থেকে বাঁচা সম্ভব। দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে যে অনেক দিন ধরে যদি মশার ওষুধ ব্যবহার করা হয়, এই মশার ওষুধের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গ্রো করে। তো আমরা সিটি কর্পোরেশন এলাকায় অলরেডি মশার ওষুধটি চেঞ্জ করেছি। আমরা নেভিদের একটি প্রতিষ্ঠান থেকে নতুন মশার ওষুধ আমদানি করেছি, এবং আমাদের মোট 6টি টিম কাজ করছে প্রতিদিন, যার কারণে আমাদের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর প্রভাব একেবারেই কম। আচ্ছা, 387 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এই মুহূর্তে। আপনার কাছ থেকে জানতেই চাচ্ছি যে আগে আমরা দেখতাম যে শুধু বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পায়, এখন তো 12 মাসই আসলে ডেঙ্গু রোগী আমরা দেখছি। এটার কারণ কি? আসলে রোগের এই ভেরিয়েন্টটা কেন চেঞ্জ হয়েছে? আমি প্রথমেই বললাম যে সবচেয়ে মূল কারণ সচেতনতার অভাব। আমাদের সাধারণত আপনি দেখবেন যে বরগুনা অঞ্চল কিংবা এই অঞ্চলটি পানির অঞ্চল, তো বিভিন্ন এলাকায় আসলে বাড়ির আশেপাশে কিংবা অফিস আদালতের বিভিন্ন যে ড্রেনেজ রয়েছে, সেই স্থানগুলোতে এই ধরনের পানি জমে থাকে, এবং যার কারণে প্রচণ্ড পরিমাণ লার্ভা জন্মাচ্ছে। আমরা বারবার পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে পরিষ্কার করানোর পরেও তারপরেও এই আবার অপরিষ্কার হয়ে যাচ্ছে, শুধু বিভিন্ন সময়ে উল্টাপাল্টা ময়লা আবর্জনা ফেলার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার কথা। তিনি জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে আসলে সবার সম্মিলিত ভাবে কিন্তু তারা কাজ করছে বলে কিন্তু তিনি দাবি করেছেন, এবং নানা উদ্যোগ নেয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। তবে তার যেটা দাবি যে এই মুহূর্তে আসলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ। ধন্যবাদ শাকিল আপনাকে। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। সাতক্ষীরার কদমখালী শশাডাঙ্গা এলাকার রাস্তার বেহাল দশা চরম ভোগান্তিতে ফেলেছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় চলাচল কঠিন হয়ে পড়েছে জনসাধারণের জন্য। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, কতদিন ধরে এই সড়কটির এমন অবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়ছে কিনা আমাদের জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা দেভাটা উপজেলার যে কদমতলা শশাডাঙ্গা গ্রামের মধ্যবর্তী স্থানে। এখানে মূলত যেটি দেখা যাচ্ছে যে এই এলাকাটিতে কিন্তু দীর্ঘদিন ধরে এইটি 3টি উপজেলার আশাশুনি, দেভাটা এবং সদর উপজেলার যাতায়াতের রাস্তা এটি। কিন্তু শায়না দেখা যাচ্ছে যে এই রাস্তাটি কিন্তু দীর্ঘদিন ধরে একটি খালের যে আটকে থাকার দরুন সেটি এই রাস্তাটি ভাঙনের কবলে পড়ে।
অর্ধেকের বেশি ভেঙে যায়, 2.5 কিলোমিটার এই রাস্তাটি ভেঙে যায়। এখানে শায়না এটি নিয়ে দেশ টিভির প্রতিবেদনের পর একটি সাফল্যের খবর হচ্ছে, এই এলাকার মানুষের সুখের খবর হচ্ছে যে এই রাস্তাটির ভাঙন থেকে রক্ষা করতে এই জায়গার যে বাঁধটি ছিল সেই বাঁধটি কেটে দেয় র্যাব এবং স্থানীয় প্রশাসন। এর পরবর্তীতে এখানে মানুষের দাবি যে পূর্ণাঙ্গ ভাঙনের কবল থেকে এই রাস্তাকে রক্ষা করা হোক, না হলে এই রাস্তা পূর্ণাঙ্গ ভাঙনের কবলে পড়বে এবং দেশের অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে। সে কারণে এই মুহূর্তে জরুরি হচ্ছে যে এই রাস্তাটি দ্রুত এলজিইডি যেন সংস্কার করে, এই দাবিটি তারা তুলছে। আমি এখানে দুইজন নাগরিক নেতৃবৃন্দ আছে, আমি তাদের সাথে কথা বলছি। কি অবস্থা? আমাদের এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এখন রাস্তা ভাঙনের ফলে আমাদের যাতায়াতের এবং ব্যবসা বাণিজ্য সবকিছু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই রাস্তা দ্রুত মেরামত না করা হলে অনেক ক্ষয়ক্ষতি হবে এবং এই রাস্তা যেভাবে ভেঙেছে সাধারণ পথচারী মানুষও চলাচল করতে পারছে না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি যে রাস্তাটা খুবই দ্রুত সংস্কার করা হোক। শায়না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার মানুষ, এই গ্রামের মানুষ যারা বাঁচতে চায়, যারা এই ভাঙনের কবল থেকে রক্ষা পেতে চায়, যোগাযোগ রক্ষা করতে চায় এবং একই সাথে এই বাঁধ ভাঙনের হাত থেকে রক্ষা পেতে চায়, সেই সব মানুষরা, শত শত মানুষ কিন্তু এখন মানববন্ধনে দাঁড়িয়েছে। তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি করছে। আমরা দাঁড়িয়ে আছি কদমখালি, কলকাতা খালের ধারে। আমাদের আগে রাস্তা ছিল না, খুবই সমস্যায় ছিলাম, অকালেও অনেকে মারা গেছে রাস্তার জন্য। এখন রাস্তা হয়েছে, সেই রাস্তা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমাদের গ্রামে প্রতিদিন এই পথ দিয়ে কমপক্ষে 8-10 বার অ্যাম্বুলেন্স আসতো। এখন অ্যাম্বুলেন্স আসতে পারে না রাস্তা ভাঙনের কারণে। আমি আমার গ্রামবাসী, আমার এখানে প্রত্যন্ত অঞ্চলের এলাকাবাসীকে অকালে মৃত্যুবরণ হবে এটা আমরা চাই না। আমার এলাকার মানুষের একমাত্র আয়ের উৎস হলো শহর সাতক্ষীরা, সেখানে যাওয়ার একমাত্র মাধ্যম এই রাস্তাটি সংস্কার না হলে বর্ষাকালে এই রাস্তা ভেঙে, যেমনটি শুনছিলাম, বর্ষাকালে এই রাস্তা ভেঙে যদি যায় তাহলে 3 উপজেলার মানুষের যোগাযোগের যে রাস্তা সেটি কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। এলাকার মানুষ এই রাস্তা ভাঙলে প্লাবিত হয়ে যাবে, এখানকার মানুষের ফসলি জমি নষ্ট হয়ে যাবে, ঘর বাড়ি প্লাবিত হবে এবং মাছের ঘের প্লাবিত হয়ে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে। তাই এখানকার মানুষের জোর দাবি এলজিইডি পূর্ণাঙ্গ ভাঙার আগে যেন এই রাস্তাটি দ্রুত সংস্কার করে। এই ছিল এই যে কদমখালি এবং শশাডাঙ্গার রাস্তার যে দুরবস্থা, তার যে চিত্র, সেটার সর্বশেষ। শায়না, ধন্যবাদ সুমন। কদমখালি এবং শশাডাঙ্গা এলাকার সড়ক পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। খুলনার কৃষি উন্নয়ন ও প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী কৃষি সেমিনার। এতে অংশ নিচ্ছেন কৃষিবিদ, গবেষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। সেমিনারে কি ধরনের আলোচনা হচ্ছে এবং এতে অংশগ্রহণকারীরা কৃষি খাতে কি ধরনের পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে জানাবেন। খুলনায় কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত যে কৃষি যন্ত্রপাতির যে শীর্ষক অবদান আছে, এই অবদান শীর্ষক একটি সেমিনার কিন্তু খুলনায় আজ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেমিনারটি খুলনা অধিদপ্তরে নিয়ে চলে আসা হয়েছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই সেমিনারটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান। এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ এরশাদুল হক, উনি কিন্তু সেমিনারের প্রবন্ধ আসলে উপস্থাপক করছেন। এখানে মূলত স্বল্প খরচে এবং কৃষি যন্ত্রপাতি ও লাক্সারি প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে কিভাবে কৃষকরা খুব সহজেই তারা তাদের ফসল উদ্ভাবন করতে খরচ কম হবে,
এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে। এর বাইরে কিন্তু কিছু আধুনিক যন্ত্রপাতিও কিন্তু এখানে আনা হয়েছে, যেটা কিন্তু এই সেমিনারের পরেই প্রদর্শনী করা হবে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষি যান্ত্রিকরণে BARI উদ্ভাবিত যে কৃষি যন্ত্রপাতির অবদান, এই অবদান বিষয়টা কিন্তু তথ্যগুলো কিন্তু আসলে মূলত সর্বস্তরে পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের এটা জানানো, পাশাপাশি কৃষি খাতে যারা আসলে জড়িত ওতপ্রোতভাবে তাদেরকেও এই বিষয়টি জানানো। আমরা একটু বলে রাখতে চাই যে এই সেমিনারে কিন্তু বেশ উল্লেখযোগ্য অনেক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। বিশেষ করে ঢাকার গাজীপুর থেকে কিন্তু বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা খুলনায় এসেছেন। তারা এই খুলনা অঞ্চলের কৃষকদের খুব অল্প খরচে কৃষি পণ্য সহজে কিভাবে প্রক্রিয়াজাত করা যেতে পারে এবং কৃষকদের যেন বেশি লাভবান হয়, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরেছে। এবং বাড়ির কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি কিন্তু এই সেমিনারে কিন্তু উপস্থাপন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু কৃষকদের যেভাবে বাড়ির এই আধুনিক প্রযুক্তি বা ডাকসাই যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সম্পর্কে অবহিত করা হচ্ছে। আর এর বাইরে কিন্তু আমি একটু বলে রাখতে চাই যে এই সেমিনারের মাধ্যমে কিন্তু তারা প্রত্যাশা করছে যে এখানকার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবে এবং খুলনা অঞ্চলের কৃষির উন্নয়ন হবে। তো খুলনার সেমিনার থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। খুলনায় অনুষ্ঠিত কৃষি বিষয়ক সেমিনারের বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রকি। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আপনাদেরকে ধন্যবাদ।